বিশ্বকাপ ফুটবলের প্রথম হ্যাটট্রিক করেন কে? এখানে আমাদের চারটি অপশন আছে। এই চারটি অপশন থেকে আমরা বেছে নিব। প্রিয় শিক্ষার্থী, চারটি অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এই অপশন থেকে বেছে সঠিক উত্তরটি প্রত্যাশা করছি। আশা করি খুবই একটি কমন এবং সহজ এবং প্রাঞ্জল প্রশ্ন। এই চারটি অপশন আমরা এখানে দেখছি। শুরুতে কোয়াতে আছে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন এবং জনাথন ডেভিড। তো এই অপশন যে চারটি অপশন থেকে খুবই সহজে আমরা অনুমেয় আসলেই 2026 ফিফা বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন কে? দেখি আমার কোনো প্রিয় শিক্ষার্থী সঠিক উত্তর দিচ্ছে। উম্মে ইসলাম এ সঠিক উত্তর। সাইনি ইসলাম, আসমা তাবাসসুম মিষ্টি সাইনি ইসলামকে মেনশন করেছে। রোকসানা আক্তার লিওনেল মেসি যথার্থ। শাপলা সুলতানা ক সঠিক উত্তর। আমরা জানি 2026 বিশ্বকাপ ফুটবলে লিওনেল মেসি সর্বপ্রথম কি করেন? হ্যাটট্রিক করেন। তাহলে আমরা এই প্রশ্নকে সঙ্গতি রেখে কোএক্সিস্টেন্স করে যে সকল প্রশ্ন পরীক্ষা আসে আমরা সেই প্রশ্নগুলো জানার চেষ্টা করব। জাস্ট যেহেতু লিওনেল মেসি বিশ্ববিখ্যাত একজন ফুটবলার, এখানে মজার ব্যাপার হলো যে লিওনেল শব্দের অর্থ হলো ছোট সিংহ। মেসি এটি হলো ইতালীয় বংশোদ্ভূত একটি পদবি যার অর্থ হলো বার্তাবাহক। লিওনেল মেসি আমরা জানলাম। এখন আমরা এই ফুটবল সংক্রান্ত আরো বেশ কিছু প্রশ্ন জানব। এই লিওনেল মেসি কোন দেশের? আর্জেন্টিনার যে দল, সেই দলের অধিনায়ক। এই আর্জেন্টিনা কোন মহাদেশে? দক্ষিণ আমেরিকার। এই দক্ষিণ আমেরিকার যে আঞ্চলিক ফুটবল টিম তাকে বলে কনাবেল। এটি হলো আঞ্চলিক ফুটবল ফেডারেশন দক্ষিণ আমেরিকার। এখন আমরা এই দক্ষিণ আমেরিকার যে আর্জেন্টিনা জানলাম, এই আর্জেন্টিনার রাজধানী মাঝে মাঝে পরীক্ষায় আসে, সেটি আমরা একটু জানব। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স। আর্জেন্টিনার মুদ্রা হলো পেসো। এটিও পরীক্ষায় আসে, আর্জেন্টিনার মুদ্রা পেসো। এই আর্জেন্টিনা 1930 সালে সর্বপ্রথম যখন ফিফা যে ফুটবল বিশ্বকাপ চালু হয়েছিল, সেই বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা স্বাগতিক দেশ ছিল তখন উরুগুয়ে হয় চ্যাম্পিয়ন। 1930 সালে চ্যাম্পিয়ন ছিল উরুগুয়ে এবং রানার আপ ছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনা প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা যে সকল প্রশ্ন এখানে আছে সেই সকল প্রশ্নের সাথে সঙ্গতি রেখে আর্জেন্টিনা সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানছি। প্রিয় শিক্ষার্থীদের কাছে বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট প্রত্যাশা করছি। বেশি বেশি শেয়ার করার মধ্য দিয়ে আমরা এই এডিটোরিয়ালের সঙ্গে থেকে
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের সারথি হয়ে থাকব। আর্জেন্টিনা 1978, 1986 ও 2022 বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়। 78 সালে, 1986 সালে, 2022 সালে। 86, 2022 আর্জেন্টিনা 3টি বিশ্বকাপে জয়লাভ করে। এই আর্জেন্টিনা যে শব্দটি, এটি একটু জানিয়ে রাখি, কারণ আমাদের বাংলাদেশের প্রায় অর্ধেক আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনা যে দেশটি, এই দেশটি কিভাবে হয়েছে, 17 শতকের দিকে দিকে ইউরোপীয় অভিযাত্রিক দেশ এসে যখন আসে, তখন রূপার তৈরি জিনিস দিয়ে তাদেরকে সাদরে গ্রহণ করা হয়। এজন্য এই ইউরোপীয় অভিযাত্রিক দেশ এই আর্জেন্টিনা যেটি, এটি বলেছিলেন আর্জেন্টাম। আর্জেন্টাম অর্থ রূপার দেশ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। তার আগে এখানে আরেকটু দেখি, জানিয়ে দিই আমার প্রিয় শিক্ষার্থীদের, কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের খেলোয়াড়, ফ্রান্সের, হ্যারি কেন ইংল্যান্ডের, হ্যারি কেন, জোনাথন ডেভিড কানাডা। তাহলে আমরা জানলাম লিওনেল মেসি আর্জেন্টিনার, যিনি 2026 ফিফা বিশ্বকাপে সর্বপ্রথম হ্যাটট্রিক করেন, অর্থাৎ 3টি গোল করেন। কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের খেলোয়াড়, হ্যারি কেন ইংল্যান্ডের, তিনি জাতীয় দলের খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে আছেন। জোনাথন ডেভিড কানাডার ফরওয়ার্ড এবং খুবই নামকরা একজন খেলোয়াড়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, এখানে দেশের সর্ববৃহৎ সামুদ্রিক সংরক্ষিত এলাকা কোনটি? এখানে আমাদের 4টি অপশন আছে, সোয়াচ অফ নওগ্রান, সেন্ট মার্টিন, সলিমপুর এবং কুয়াকাটা। সর্ববৃহৎ সামুদ্রিক সংরক্ষিত এলাকা কোনটি? আমি সঠিক উত্তর প্রত্যাশা করছি। দেখি আমার প্রিয় শিক্ষার্থীরা, বিলায়েত হোসেন, মেহেদি হাসান, এমডি ফরহাদ চৌধুরী তাকে মেনশন করছেন, থ্যাংক ইউ। বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট আমরা করব এবং আমাদের এই ক্লাসটি অন্যদেরকেও দেখার সুযোগ করে দিব। তো এই 4টি অপশনে আমি একটু ক্লু দেব। আমার দেখি প্রিয় শিক্ষার্থীরা, সেই আমি ক্লু থেকে আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি পারবে। এখানে যে 4টি অপশন আছে, 4টি যে সামুদ্রিক সংরক্ষিত এলাকা, এই 4টি অপশনের মধ্যে খুবই একটি মজার ব্যাপার হলো এই যে অপশনটি, যে জেলায় আমাদের এই সামুদ্রিক সংরক্ষিত এলাকায়, সেই জেলাটি একটি নদীর নামে, সেই জেলা কিন্তু একটি নদীর নামে। বাংলাদেশে 3টি জেলা আছে নদীর নামে, তার মধ্যে একটি জেলা, সেই জেলাটিও নদীর নামে। সেই জেলায় অবস্থিত আমাদের সর্ববৃহৎ সামুদ্রিক সংরক্ষিত এলাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি ধরতে পারবে। যদি ধরতে নাও পারে, তারপরও আমি আরো ক্লু দিব। সেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, দেখা যায়। অনেকেই সঠিক উত্তর দিয়েছে কুয়াকাটা, রাইট। আমার প্রিয় শিক্ষার্থীরা অনেকেই সঠিক উত্তর দিয়েছে কুয়াকাটা। আসমাত তাবাসসুম মিষ্টি, কুয়াকাটা। কারণ এই কুয়াকাটা যেটি, এটি প্রায় 4200 সামথিং কুয়াকাটা সামুদ্রিক সংরক্ষিত এলাকা। সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর হিসেবে কুয়াকাটা নিব। এই 4টি অপশন থেকে আমরা এখন শিখবো। আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম যে সর্ববৃহৎ কুয়াকাটা। এখন আমরা জানবো এই সর্ববৃহৎ সামুদ্রিক সংরক্ষিত যে এলাকা, এটি গঠন করা হয় 4 জানুয়ারি
2022 সালে 2022 সালে আমাদের এই সামুদ্রিক সংরক্ষিত এলাকা আছে মোট 7টি। তার মধ্যে সর্ববৃহৎ আমরা জানলাম, সর্ববৃহৎ কুয়াকাটা পটুয়াখালী, কুয়াকাটা পটুয়াখালী। কুয়াকাটা পটুয়াখালী। আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশের 3টি জেলা কিন্তু নদীর নামে, তার মধ্যে একটি পটুয়াখালী, আরেকটি ফেনী, আরেকটি ভোলা। কেমন? এই কুয়াকাটা সংক্রান্ত আমাদের পরীক্ষায় কিছু প্রশ্ন আসে, সেটি আমরা এখন জানার চেষ্টা করব। কুয়াকাটা সমুদ্র সৈকত কত কিলোমিটার? 18 কিলোমিটার। এখানে সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখা যায়। এবার আসি আমরা কুয়াকাটা পরবর্তী সময়ে সোয়াস অফ নওগ্রাউন্ড। এই সোয়াস অফ নওগ্রাউন্ড অপর নাম কি? গঙ্গা খাত। আমরা অপশন থেকে শেখার চেষ্টা করব, যেখানে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। বিভিন্ন সরকারি চাকুরির পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে, আমাদের অপশন 4টি থাকে, সেই 4টি অপশনের সঙ্গে সঙ্গতি রেখে প্রশ্ন আসবেই এবং আসার মতো সেই সকল প্রশ্নই আমরা শুধুমাত্র ব্যাখ্যা করব এবং জানানোর চেষ্টা করব। তাহলে সোয়াস অফ নওগ্রাউন্ড এটা কোথায় অবস্থিত? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। সোয়াস অফ নওগ্রাউন্ড কোথায়? বঙ্গোপসাগর। এটি আমাদের সব থেকে গভীরতম, বঙ্গোপসাগর গভীরতম খাত, যেটি গঙ্গা খাত নামে পরিচিত। এরপরে আমরা জানবো সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন বা সর্বদক্ষিণের স্থান হলো সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন সর্বদক্ষিণের, সেন্ট মার্টিন কত কিলোমিটার? 8 কিলোমিটার। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান সেন্ট মার্টিন। এটি কোথায়? কক্সবাজার জেলা। কক্সবাজার জেলা। কেমন? তাহলে সেন্ট মার্টিন কত কিলোমিটার? 8 কিলোমিটার। এই সেন্ট মার্টিন দ্বীপে কি দেখতে পাওয়া যায়? অলিভ টার্টল। এটি আমাদের 35তম বিশেষ পরীক্ষার একটি প্রশ্ন ছিল, অলিভ টার্টল। এই সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি নাম হলো নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন কে প্রবাল দ্বীপও বলা হয়। প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিনের একটি অংশ বিচ্ছিন্ন, অর্থাৎ ছিঁড়ে গেছে, এই জন্য সেই অংশের নাম ছেঁড়া দ্বীপ। এই ছেঁড়া দ্বীপকে একদম সর্ব দক্ষিণের, এরপরে আর কিছু নাই, এরপরে আর কিছু নাই, ছেঁড়া দ্বীপ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সেন্ট মার্টিন কক্সবাজার জেলায় আমরা জানলাম। তাহলে এখান থেকে আরেকটা রিলেভেন্ট প্রশ্ন একটু জানি। কক্সবাজার জেলার আরেকটি নাম হলো প্যানোয়া। প্যানোয়া মানে হলুদ ফুল, প্যানোয়া বা পালঙ্কি। এটিও আমাদের প্রশ্ন আসে পরীক্ষায়। একটু প্রাসঙ্গিক করে দিই, একজন ইংরেজ নৌ অফিসার হিরাম কক্স, তার নামে কক্সবাজার জেলা, অর্থাৎ হিরাম কক্স কক্সবাজার জেলা প্রতিষ্ঠা করেছিলেন, এই জন্য তার নামে কক্সবাজার। তার আগে নাম ছিল কক্সবাজারের প্যানোয়া বা পালঙ্কি। সেন্ট মার্টিন পরবর্তী সময় আমরা জানবো সলিমপুর। সলিমপুর কোথায় অবস্থিত? চট্টগ্রাম। সলিমপুর চট্টগ্রাম অবস্থিত। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। গুড। আরে ভাই, তৃতীয় বাংলাদেশী হিসাবে এভারেস্ট জয় করেন কে? তৃতীয় বাংলাদেশী হিসাবে এভারেস্ট জয় করেন কে? তৃতীয় বাংলাদেশী হিসাবে এভারেস্ট জয় করেন কে? প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নের উপরে বেসমেন্ট করে অসংখ্য প্রশ্ন চাকুরির পরীক্ষায় আসে। অসংখ্য প্রশ্ন, মানে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা এই টপিকের উপরে জোর দিয়ে অনেক
তথ্য উপাত্ত জানার চেষ্টা করব, যে সকল আমাদের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা উপকৃত হবে। আর কোনো কথা নয়, আমরা সঠিক উত্তর প্রত্যাশা করছি আমাদের স্টুডেন্টদের কাছ থেকে। প্রশ্নটি একটু অন্যভাবে হলেও ভালো হতো। তৃতীয় বাংলাদেশি হিসাবে, রাইট, এখানে আমি একটু ক্লু দেব। তৃতীয় বাংলাদেশি হিসাবে, আবার প্রথম নারী হিসাবে। তৃতীয় বাংলাদেশি, প্রথম নারী। প্রশ্ন, তৃতীয় বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করেন কে, এবং প্রথম নারী হিসাবে। যদি প্রশ্ন হতো তৃতীয় নারী, সেটিও সুন্দর প্রশ্ন হতো। কেমন? তো আমরা সবভাবেই শিখবো এখানে। তৃতীয় বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করেন কে? নিশাত মজুমদার, নুরুন নাহার নিম্মি, ওয়াসফিয়া নাজরিন, নাজমুন নাহার। দেখি আমার প্রিয় শিক্ষার্থীদের মধ্যে সঠিক উত্তর প্রত্যাশা করছি। তিথি ইসলাম প্রীতি স্যার, আপনি অনেক সুন্দর করে ভেঙ্গে বোঝান, যা অনেক ভালো লাগছে ক্লাস আপনার। অনিশেষ মুগ্ধতা এবং কৃতজ্ঞতা, সঠিক উত্তর দিয়েছ। তিথি ইসলাম প্রীতি, আমাদের সঠিক উত্তরটা একটু এখানে ব্যতিক্রম প্রশ্ন, প্রশ্নের ধরন অনুযায়ী একটু কঠিন, কিন্তু উত্তরটা সহজ হবে ক্লাস পরবর্তী সময়। আশিকুর সঠিক উত্তর দিয়েছে। নিশাত মজুমদার উত্তর অনুযায়ী হবে, নিশাত মজুমদার উত্তর অনুযায়ী সঠিক উত্তর হবে তৃতীয় বাংলাদেশি। কেমন? কিন্তু যদি তৃতীয় বাংলাদেশি হিসাবে না হয়ে প্রথম নারী হতো, তাহলেও নিশাত মজুমদার হতো। আর তৃতীয় নারী হতো, সেক্ষেত্রে নুরুন নাহার নিম্মি হতো। এই বিষয়গুলো আমি স্পষ্ট করবো। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আসছে। আমরা বিষয়গুলো সুন্দরভাবে শিখবো ইনশাল্লাহ। তো আমি শুরু করার আগেই, এই যে আমরা এভারেস্ট কি জয় করেন, এভারেস্ট, এভারেস্ট কি, এটা একটু আমাদের জানবো। এভারেস্ট কি আমরা এটা একটু জানবো। এখানে আমাদের সর্বপ্রথম জানতে হবে হিমালয়। হিমালয় যে পর্বত, হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, নট অনলি হিমালয় পর্বত, পৃথিবীর বা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বত, তার সর্বোচ্চ যে শৃঙ্গ সেটা হলো এভারেস্ট। এভারেস্ট। তাহলে আমরা জানবো এই এভারেস্ট কেন নাম। 1865 সালে ব্রিটিশ, আমি সংক্ষেপে লিখলাম, ব্রিটিশ সার্ভেয়ার, ব্রিটিশ সার্ভেয়ার এভারেস্ট, এডমন্ড এভারেস্ট নামকরণ করা হয় তার নামে, এভারেস্ট, অর্থাৎ যেটি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এখান থেকে বিসিএস এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। সেই প্রশ্নটি হলো, হিমালয় যে পর্বতটি, হিমালয় পর্বত, এটি কোন প্লেটের উপরে আছে? ইন্ডিয়ান প্লেট, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান, ইউরেশিয়ান, ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেট। এবং এই এভারেস্ট এই সংযোগ স্থলে দাঁড়িয়ে আছে। হিমালয় পর্বতটি ইন্ডিয়ান ও ইউরেশিয়ান যে প্লেট, তার উপরে ভর করে দাঁড়িয়ে আছে। এটি কিন্তু পরীক্ষায় একাধিকবার আসছে। কেমন? এখন আমরা জানবো এই যে হিমালয় বা এভারেস্ট, এটি কোথায়, এর অবস্থান কোথায়? এটির অবস্থান মূলত নেপাল ও তিব্বত, নেপালে এবং তিব্বতে, নেপালে এবং তিব্বতে। আমরা কিন্তু তৃতীয় বাংলাদেশ হিসেবে পেয়েছি, আমি সেই ব্যাখ্যায় আরেকটু পরে যাব। আমরা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখি। নেপালে এই এভারেস্টকে বলে সাগর মাতা, সাগর, সাগর মাতা, যার অর্থ দিয়েছে আকাশের, আকাশের মুখ। আর তিব্বতে এই পরীক্ষায় প্রশ্ন আসে, এভারেস্টকে তিব্বতী ভাষায় কি বলে? চো মো লাং, চোমোলাং, চোমোলাং, চোমোলাং। চোমোলাং শব্দের অর্থ হলো সাগরের
দেবী বা দেবতা তিব্বতী ভাষায়। তাহলে আমরা এভারেস্ট জানলাম, হিমালয় যে পর্বতমালা, সেই পর্বতের সর্বোচ্চ যে শৃঙ্গ, সেই শৃঙ্গের নাম এভারেস্ট। এই এভারেস্ট কোথায়? নেপাল ও তিব্বত। নেপালে বলে সাগরমাথা, তিব্বতে বলে চমলাং। আমরা এটি জানলাম। এই এভারেস্ট সর্বপ্রথম জয় করেছিলেন 1953 সালে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি। এডমন্ড হিলারি ও নেপালের তেনজিং নোরগে। কেমন? 1953 সালে এডমন্ড হিলারি, যার বাড়ি ছিল নিউজিল্যান্ড, এবং তেনজিং নোরগে নেপালের, তারা সর্বপ্রথম এই এভারেস্ট জয় করেন। কেমন? এখন আমরা পরবর্তীতে জানব, ধারাবাহিকভাবে আমরা আমাদের যে প্রশ্ন, সে প্রশ্নের সুন্দর একটি সমাধান করব ক্লাস পরবর্তী সময়ে। এখান থেকে প্রশ্ন আসে এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক। বাঙালি হিসাবে প্রথম এবার জয় করেন সত্যব্রত দাম। বাঙালি হিসাবে তিনি পশ্চিমবঙ্গের অধিবাসী। এই সত্যব্রত দাম বাঙালি হিসাবে, কি হিসাবে? বাঙালি হিসাবে প্রথম তিনি কি করেন? এভারেস্ট জয় করেন। ক্লিয়ার? এখন আমরা জানবো আমাদের প্রথম বাংলাদেশি। পরীক্ষায় কিন্তু অসংখ্যবার প্রশ্ন আসছে, এবং আমরা এই ক্লাসটি পরবর্তী সময়ে যে সকল প্রশ্ন আমাদের আসবে, ইনশাল্লাহ সকল প্রশ্ন আমরা সুন্দর করে পরীক্ষায় উত্তর দিতে পারবো। প্রথম বাংলাদেশি কে ছিলেন? মুসা ইব্রাহিম। এটিও পরীক্ষায় প্রশ্ন আসে, তারিখ অনেক সময় আসে না, তবুও জেনে রাখা ভালো। 2010। মুসা ইব্রাহিম কত সালে সর্বপ্রথম এভারেস্ট জয় করেন? 2010 সালের 23 মে। দ্বিতীয় ব্যক্তি হিসাবে, অর্থাৎ বাংলাদেশি, আমরা যারা পড়ছি এখন বাংলাদেশি, কেমন? বাংলাদেশি প্রথম মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেন। দ্বিতীয় বাংলাদেশি জয় করেন এম এ মুহিত 2011 সালে। এম এ মুহিত কত সালে? 2011। তৃতীয় বাংলাদেশি, কিন্তু প্রথম নারী। প্রশ্ন কিন্তু এখানে আসে। এই প্রশ্নটি বিসিএস এ 2বার আসছে, যে প্রথম নারী হিসাবে প্রথম এভারেস্ট জয় করেন কে? নিশাত মজুমদার। আমরা প্রশ্নে দেখেছি তৃতীয় বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করেন, কিন্তু প্রথম নারী হিসেবেও তিনি এভারেস্ট জয় করেন। এই নিশাত মজুমদার 19 মে, এই তারিখটি আমাদের জানা দরকার। 19 মে 2012। কেমন? তাহলে দ্বিতীয় নারী হিসাবে কে এভারেস্ট জয় করেন? ওয়াসফিয়া নাজনীন। তিনিও জয় করেছিলেন 26 মে 2012। প্রশ্ন যদি তৃতীয় নারী হতো, দ্বিতীয় নারী দেখলাম, তৃতীয় নারী অষ্টম বাংলাদেশি। এই প্রশ্নটাই সাম্প্রতিক, এই প্রশ্নটাই হলো আমাদের সাম্প্রতিক। তৃতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করেন কে? তৃতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করেন নুরুন্নাহার নিম্মি। কত সালে? 2026 সালে। এই সম্প্রতি তিনি এবং অষ্টম বাংলাদেশি এবং তৃতীয় নারী হিসেবে এভারেস্ট বিজয় করেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা ক্লিয়ার হতে পারছি। সুস্পষ্ট একটি আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি। এভারেস্ট কি সেটি আমরা জানছি। কোন প্লেটের উপরে কোন সংযোগে দাঁড়িয়ে আছে, এটিও আমার বিসিএস এর একটি প্রশ্ন আসছে। আমি বারংবার কেন বিসিএস এর কথা বলি? বাংলাদেশের সকল গ্রেড, বিশেষ করে
নবম গ্রেড এবং দশম গ্রেডের বাইরেও যে সকল গ্রেড আছে ওই গ্রেডগুলোর অর্থাৎ 11তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল প্রশ্ন বিসিএস এর প্রশ্নকে আদর্শ মান হিসেবে গ্রহণ করা হয়। বিসিএস এর প্রশ্ন স্ট্যান্ডার্ড। এখন আমি কিছু কমেন্ট পড়ব। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তারা বেশি বেশি করে শেয়ার করবে, বেশি বেশি করে লাইক কমেন্ট করবে। কেমন? দ্বিতীয় বাংলাদেশি হিসাবে জয় করেন এম এ মুহিত, থ্যাংক ইউ। 2011 মেহেদি হাসান প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। মুসা ইব্রাহিম, মেহেদি হাসান, অনেক অনেক ধন্যবাদ প্রিয় মেহেদি হাসানকে এডিটোরিয়াল এই প্ল্যাটফর্মে সংযুক্ত থাকার জন্য। আমি আরো রিকোয়েস্ট করব বেশি বেশি করে আমরা এগুলো কি করব, শেয়ার করব। আসমা সে বলছে আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার। বিষয়গুলো কিন্তু অস্পষ্ট, আমি স্পষ্ট করে দিয়েছি। আশা করি এভারেস্ট এবং হিমালয় পর্বত সংক্রান্ত যে সকল তথ্য এবং উপাত্ত আমি শেয়ার করছি আমার স্টুডেন্টদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য এবং পরীক্ষায় আশা করি তারা একটি ভালো ফল পাবে এবং প্রশ্ন কমন পাবে। এরপর পরবর্তীতে আমরা যে স্লাইড সেখানে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতেই পাচ্ছি, আমরা আশা করি সঠিক উত্তরটি আমরা বেছে নিতে পারবো। এখানে আমাদের তিনটি অপশন আছে। আমরা দেখছি মার্কিন ডলার। সাধারণত এই মার্কিন ডলার যেটি জিডিপি, বর্তমান জিডিপি আমরা জানি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কত মার্কিন ডলার মাথা পিছু, অর্থাৎ আমার এখানে বাংলাদেশের মাথা পিছু জিডিপি কত মার্কিন ডলার। এই অপশনগুলো সাধারণত আমরা একটু আপডেট থাকতে হবে আমাদের। কেন আপডেট থাকবো? কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটি পরিবর্তন হয়। যে সকল প্রশ্ন পরিবর্তন হয় সে সকল প্রশ্নগুলো একটু আপডেট থাকতে হয়। কিছু প্রশ্ন 1 বছরের জন্য, কিছু প্রশ্ন 5 বছরের জন্য, কিছু প্রশ্ন 10 বছরে পরিবর্তন হয়। যেমন আমরা সমীক্ষা যখন পড়ি তখন কিন্তু 1 বছর অর্থনৈতিক সমীক্ষা, কিন্তু আমরা যদি জনশুমারি ও গৃহগণনা দেখি সেটি কিন্তু 10 বছরের জন্য পড়া যায়। আমরা যখন পঞ্চবার্ষিক পড়ি সেটি কিন্তু 5 বছরের জন্য। কেমন? তো এই প্রশ্নটি আমরা বিশ্বব্যাংক নতুন করে রিভাইজ করছে, এজন্য আমরা এটি সুন্দর করে জেনে রাখবো। প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে সঠিক উত্তর আশা করি এবং বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট এবং এডিটোরিয়ালের যে পেজটি, এই পেজটিকে আমরা প্রমোট করে আমাদের নৈতিক দায়িত্ব। এডিটোরিয়াল একটি স্মার্ট প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা বেশি বেশি করে শিখতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আশা করি কাজে লাগবে। খোরশেদ আলম গোয়া ওটি আগে ছিল, এখন বর্তমান রিভাইজ হয়েছে কিছুদিন আগে গোয়া। আমরা রিভাইজটা জানবো এবং খুবই আপডেট। আমাদের জুনে সঠিক উত্তর হলো 3020 মার্কিন ডলার। 3020 মার্কিন ডলার। আমার অনেক স্টুডেন্ট গোয়া লিখছে। গোয়া কিছুদিন আগেও সঠিক উত্তর হিসেবে গণ্য হতো, কিন্তু এটি রিভাইজ হওয়ার কারণে উত্তরটি পরিবর্তন হয়ে গেছে আর কি। এজন্য আমি শুরুতে বলেছিলাম আমরা একটু আপডেট যদি থাকি তাহলে। বর্তমান আমাদের মাথা পিছু যে মার্কিন ডলার সেটা হলো 3020 মার্কিন ডলার। 3020 মার্কিন ডলার। আমরা এই সংক্রান্ত কিছু প্রশ্ন শিখবো যা আমাদের বিগত বিভিন্ন পরীক্ষায় আসছে, সেগুলো আমরা জানবো। বিশ্বব্যাংক 1 জুলাই 2026-এ এই নতুন করে আমাদের জানিয়েছেন যে কত মার্কিন ডলার? 3020 মার্কিন ডলার। এই হিসাবটা কিভাবে করে? জিএনআই গ্রোস ন্যাশনাল ইনকাম, অর্থাৎ মোট জাতীয় আয় যেটি, এই জাতীয় আয় দিয়ে আমাদের হিসাব করা হয়। আমাদের 2026 সালের 1 জুলাই বিশ্বব্যাংক রিভাইজ করে এটি জানিয়েছেন যে বর্তমান মাথাপিছু মার্কিন ডলার কত? 3020। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের কিছু প্রশ্ন, যে সকল প্রশ্ন পরীক্ষা আসছে আমরা জানবো। এই বিশ্বব্যাংক ডাব্লিউবি অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক 1 জুলাই, এই প্রশ্নটি অসংখ্যবার পরীক্ষা আসছে। 1 জুলাই 2015 বিশ্বব্যাংক কি করেছিল? বাংলাদেশকে নিম্ন মধ্যবিত্ত আয়ের, নিম্ন মধ্যম যে আয়
সেই আয়ের দেশের তালিকাভুক্ত করেছিল। নিম্ন মধ্যম আয় তালিকাভুক্ত করে কত সালে? 2015 সালের 1 জুলাই নিম্ন মধ্যম আয়ের তালিকাভুক্ত করে। কেমন? বিশ্বব্যাংক নির্দিষ্ট 4টি ক্রাইটেরিয়া আছে, সেই 4টি ক্রাইটেরিয়াতে এই মানদণ্ড নির্ধারণ করে থাকে। কেমন? তাহলে বিশ্বব্যাংক কি নিম্ন আয় 4টি, সেই মাধ্যম কি নিম্ন আয় একটি, 4টি ক্রাইটেরিয়াতে বা 4টা ক্যাটাগরি থাকে, 4টি পর্যায়ে। নিম্ন মধ্যম আয়, তাহলে আমরা নিম্ন মধ্যম আয়ের তালিকাভুক্ত কিন্তু। তাহলে আমরা আগে জানবো নিম্ন আয় কত হবে। যাদের ইনকাম এত কম, অর্থাৎ মার্কিন ডলারে কত মার্কিন ডলার কম হবে? যাদের ইনকাম 1175 মার্কিন ডলার এর কম, তারা নিম্ন আয়ের তালিকাভুক্ত। খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এই প্রশ্ন প্রায় সময় আসে। বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের তালিকাভুক্ত, তাহলে আমরা দেখেছি এই নিম্ন মধ্যম আয়ের তালিকাভুক্ত হতে গেলে কত ডলার থাকতে হবে? 1176 ডলার থেকে 4635 মার্কিন ডলার। এই আয়ের মধ্যে থাকলে নিম্ন মধ্যম আয়ের তালিকাভুক্ত দেশের হবে। অর্থাৎ যাদের ইনকাম 1175 যে মার্কিন ডলারের পরে কত? 1176, তাহলে 1176 থেকে 4635 যে মার্কিন ডলার, এই মার্কিন ডলার হলো নিম্ন মধ্যম আয়ের তালিকাভুক্ত। তাহলে মধ্যম আয় যাদের, তাদের কত হবে? তাহলে আমরা প্রশ্ন থেকেই বুঝতে পারছি মধ্যম আয় হতে গেলে 4636 থেকে 14,375 মার্কিন ডলার যে সকল দেশের মাথাপিছু আয়, তারা কোন আয়ের মধ্যে পড়বে? আমরা দেখলাম নিম্ন মধ্যম আয়, তারা পড়বে উচ্চ মধ্যম আয়ের তালিকাভুক্ত দেশের মধ্যে। আর উচ্চ আয়ের দেশ তাহলে কি হবে? 14,376 থেকে যাদের আয়। বিশ্বব্যাংকের এই 4টি ক্যাটাগরিতে আমাদের বিভাজন করে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আমাদের জন্য। এখানে আরেকটি রিলেভেন্ট প্রশ্ন যেটি আমার পরীক্ষায় আসে, বাংলাদেশ এলডিসি থেকে, অর্থাৎ লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে উত্তরণ হবে কত সালে? 2026 সালে। 2026 সালে এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণ হবে। আরেকটি প্রশ্ন যেটি বিভিন্ন পরীক্ষায় আসছে, সেই প্রশ্ন আমরা জেনে, এই বিডিএফ বাংলাদেশ ডেভেলপ ফ্রম এর সমন্বয়কারীকে বিশ্বব্যাংক। এই প্রশ্ন বারংবার আসে। বিডিএফ, বিতে বাংলাদেশ, ডিতে ডেভেলপমেন্ট, এফ এ হলো ফ্রম, এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ফ্রম এর সমন্বয়কারীকে বিশ্বব্যাংক। এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি স্টার দিয়ে দিই, এই বিগত সালে এই প্রশ্নগুলো আসছে একাধিকবার। বিগত সালে এই প্রশ্নগুলো আসছে এবং আগামীতে যে সাম্প্রতিক আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নে আসবে বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? 3020 মার্কিন ডলার। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা এই যে আমাদের স্লাইড, এই স্লাইড থেকে আমরা আশা করি শিখতে পারছি, এবং আমাদের যে পরীক্ষা সামনে, সেই পরীক্ষা আমাদের এই জায়গা থেকে অনেক উপকৃত হবে। আমরা এডিটোরিয়ানকে ধন্যবাদ দিই এজন্য যে এডিটোরিয়ান এই সুন্দর একটি স্মার্ট প্রস্তুতির আমাদের ব্যবস্থা করেছেন, এবং এজন্য আমাদের নৈতিক দায়িত্ব এই পেজকে প্রমোট করা, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করা। মেহেদী হাসান, বিশ্বব্যাংক 1 জুলাই 2015 সালে নিম্ন মধ্যম আয়ের তালিকা নির্ধারণ করে। ধন্যবাদ। খোরশেদ আলম, 3020 মার্কিন ডলার। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী স্লাইডে চলে আসছি। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফর করেন কোন দেশে? আমি এখানে একটু ক্লু দেব প্রিয় শিক্ষার্থী। 4টি অপশন আছে, 4টি অপশন আছে। সেই 4টি অপশন থেকে আমাদের সঠিক উত্তর আমরা বেছে নেব। এখানে মালয়েশিয়া আছে, চীন আছে, জাপান আছে, ভারত আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফর করে কোন দেশে? ক্লু দেব, এমন একটি দেশ যে দেশটি জেলে পাড়া ছিল।
এখানে সঠিক উত্তর যে অপশনে আমরা পাবো সেই ছেলে কি ছিল, সেই দেশটি জেলে পাড়া ছিল, সেই দেশটি কি ছিল, জেলে পাড়া ছিল, এবং সেই দেশে বেশিরভাগ চীনা শ্রমিক কাজ করে, সেই দেশে অনেক বেশি পাম উৎপাদন হয়, সেই দেশে অনেক বেশি টিন পাওয়া যায়। কেমন? আমি কিন্তু অপশন দিয়েছি, আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লু দিয়েছি, সেই ক্লু থেকে তারা বেছে নিতে পারবে। আসমা তাবাসসুম মিষ্টি, আলহামদুলিল্লাহ। সময়ের লিপিকার, প্রথম মালয়েশিয়া, দ্বিতীয় চীন, রাইট। মেহেদি হাসান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফ্রম বিশ্ব ব্যাংক, থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ মেহেদি হাসান, এগুলো জানতে হবে। কাজী মোহাম্মদ রাজিম, মালয়েশিয়া। খোরশেদ আলম, মালয়েশিয়া। মেহেদি হাসান, এলডিসি 2026, রাইট। আসমা তাবাসসুম মিষ্টি, পাশের এ ডিনোটস মালয়েশিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, প্রত্যাশা করছি। আমরা সঠিক উত্তর পেয়েছি, আমরা সঠিক উত্তর ধরে কিছু রিলিভেন্ট প্রশ্ন শিখব। পরীক্ষায় প্রশ্ন আসবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কততম? 11তম প্রধানমন্ত্রী। 11তম, আমি লিখলাম PM, প্রাইম মিনিস্টার। তারেক রহমান কততম প্রাইম মিনিস্টার? 11তম। ওকে, ডান। এরপরে আমরা মালয়েশিয়া নিয়ে কিছু প্রশ্ন শিখব, কারণ মালয়েশিয়া নিয়ে আমাদের যে প্রশ্ন আসে সেটি আমরা এখন জানার চেষ্টা করব। মালয়েশিয়া যেটি, এই মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর। এই মালয়েশিয়ার মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে। মালয়েশিয়ার মুদ্রার নাম হলো রিঙ্গিত। মালয়েশিয়া ফেডারেশন গঠন হয়েছিল কত সালে? 1963 সালে। 63 সালে মালয়েশিয়া ফেডারেশন গঠন হয়েছিল, এটি একটু জেনে রাখবো। মালয়েশিয়া ফেডারেশন গঠন হয়েছিল কে মিলে? মালয়েশিয়া প্লাস সিঙ্গাপুর, এবং আরো একটি প্রদেশ ছিল, সেই প্রদেশ বারক প্রদেশ। মালয়েশিয়া ফেডারেশন কত সালে? 1963 সালে। এই ফেডারেশন থেকে সিঙ্গাপুর বের হয়েছিল 1965 সালে। কেমন? এখানে আমাদের বাকি যে অপশনগুলো আমরা পরবর্তী কোনো স্লাইডে আমরা জানবো। এই স্লাইড এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, এর পরের স্লাইডে আমরা চলে যাব। পরবর্তী স্লাইড, বিশ্বের প্রথম ট্রিলিয়নার কে? আশা করি আমরা জানবো। এই প্রশ্ন অত্যন্ত সহজ একটি প্রশ্ন, আমরা সবাই জানি তিনি আলোচিত একজন মানুষ। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি বৈঠক হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্পের মুখে থুতু মেরে দিয়েছিল তার ছেলে। আমি ক্লু দিয়েছি, আশা করি আমরা এটি পত্রপত্রিকায় বিভিন্ন সময় দেখেছি। ডোনাল্ড ট্রাম্পের অফিসে তার এখানে যে 4 জন আছেন, 4টি অপশন আছে, বিল গেট, জেফ বেজোস, ইলন মাস্ক, জন ডি রকফেলার। এই 4টা অপশনের মধ্যে একজনের সন্তান ডোনাল্ড ট্রাম্পের যে অফিস, ওভাল অফিস, সেই অফিসে তার মানে থুতু ফেলেছিল এবং মুছে দিয়েছিল। আমরা জানি ট্রিলিয়ন আর যেটি 1 লাখ কোটি টাকা, অর্থাৎ একের পরে এক লিখার পরে কয়টা শূন্য লাগবে? এক লিখার পরে 12টি শূন্য বসাতে হয়, 12টি শূন্য বসাতে হয়। আমি ব্যাখ্যা করে দিলাম যাতে আবার আমরা যদি আরো সহজ করি বলি যে এক লিখে কয়টি শূন্য দেব? 12টি। 2 4 বিশাল ব্যাপার।
প্রথম ট্রিলিয়নার কে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সঠিক উত্তর সবাই, জেরিন, আশিকুর, নীরব, তিথি, সাইম, ইলন মার্কস, মেহেদি হাসান, গুড, বিথি আক্তার, সবাই সঠিক উত্তর দিয়েছে। এই জন্য সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা এডিটোরিয়ানকে বেশি বেশি করে ওন করব, ধারণ করব এবং স্মার্ট এই প্ল্যাটফর্মে স্মার্ট একটি চাকরির প্রস্তুতি আমরা নিব, ঘরে বসে সহজেই, মানে খুবই সীমিত টাকায় এত সুন্দর একটি প্রস্তুতি পাওয়া জন্য আমাদের সময় আমরা উন্মুখ ছিলাম, কিন্তু এরকম কোনো সুন্দর একটি প্ল্যাটফর্ম না থাকায় আমরা এই স্মার্ট যে ক্লাস থেকে বঞ্চিত হয়েছিলাম। ঘরে বসে, অর্থাৎ বাইরে যাওয়ার কোনো তাড়না নাই, ট্রান্সপোর্ট কোনো কস্ট নাই, ঘরে বসে কাজ করতে করতে, রান্না করতে করতে আমরা কিন্তু প্রস্তুতি নিতে পারি এবং আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের সারথি হয়ে এডিটোরিয়ানকে এগিয়ে নিতে পারি। আশা করি আমরা এগিয়ে নিব ইনশাল্লাহ। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করব, অন্যদেরকেও আমরা সুযোগ করে দেব। আমরা সঠিক উত্তর পেয়ে গেছি আমাদের প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে। একে ইলন মার্কস, এই ইলন মার্কস কি বিজনেস করে যে এত টাকার মালিক? ইলন মার্কস হলো এমন কিছু কাজ করে যে নবতর সংযোজন, অর্থাৎ মানে প্রযুক্তির যে নতুন নতুন উদ্ভাবন, তার সঙ্গে ইলন মার্কসের একটি যোগসূত্র আছে। সেই জিনিসগুলো জানবো। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে টেসলা। প্রথমে যদি আমি বলি টেসলা, টেসলা কি? আধুনিক প্রযুক্তি এবং মানে ব্যাটারির দিয়ে যে গাড়িগুলো, লিথিয়াম দিয়ে যে গাড়িগুলো আসে, সেই টেসলা কিন্তু আধুনিক গাড়ি, আধুনিক গাড়ি। এই টেসলা তার কোম্পানি, বিখ্যাত কোম্পানি। আধুনিক গাড়ি যেটি ব্যাটারির চার্জযুক্ত, ব্যাটারির চার্জযুক্ত হয় টেসলা। তারপরে স্পেস, স্পেস এক্স। এই স্পেস এক্সটা কি? স্পেস মানে আমরা জানি মহাকাশ, অর্থাৎ রকেট, রকেট ও মহাযান, রকেট মহাযান তৈরি করে এই স্পেস এক্স। তারপরে তা এক্স, আমরা আগে যেটি টুইটার জানতাম, টুইটারের বর্তমান নাম টুইটার, টুইটার যেটি ছিল বর্তমানে কি নামে পরিচিত? এক্স। এটির মালিক সে। এবং নিউরালিঙ্ক, নিউরালিঙ্ক কি? মানব মস্তিষ্কের, মানব মস্তিষ্কের মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের, মানব মস্তিষ্কের কম্পিউটারের যে সংযোগ বা যে চিপ দিয়ে একটি নবতর এবং আধুনিক, সেটি তিনি করছেন। এছাড়াও এক্স এআই, অর্থাৎ এক্স এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটি নিয়েও তিনি কাজ করছেন। এই ইলন মার্কস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ইলন মার্কস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার এই টেসলার বিজনেস, স্পেস এক্স, এক্স এবং নিউরোলিঙ্ক সহ যে এক্স এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সকল যে প্রযুক্তির নবতর সংযোজন, তার সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমরা এই বিষয়গুলো জানবো এবং আশা করি পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসতে পারে টেসলা কি, তাহলে জানলাম স্পেস এক্স কি এবং এক্স এআই কি। এগুলো পরবর্তী আমরা যে অপশন আছে সেখান থেকে একটু জানার চেষ্টা করব, যেন আমাদের পরীক্ষায় আসলে আমরা পারি। আমরা অতটুকুই জানবো যতটুকু আমাদের চাকরির পরীক্ষার জন্য প্রযোজ্য। কেমন? এরপরে আমরা জানবো, আমরা সঠিক উত্তর আমরা পেয়েছিলাম ইলন মার্কস। এখন আমরা জানবো বিল গেটস। এই বিল গেটস 1975 সালে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করেন। কত সালে? 1975। কে করেন? বিল গেটস। বিল গেটস যে বাসায় থাকে বা যে বিল্ডিং এ থাকে তার নাম কি? ইকোলজি, ইকোলজি, ইকোলজি।
বিল গেটসের বাসার নাম ইকোলজি। তিনি 1975 সালে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। তার সহ প্রতিষ্ঠাতা ছিলেন পল অ্যালেন। আমরা জানলাম জেফ বেজোস। এই জেফ বেজোস সম্পর্কে আমরা আগেই শিখেছি অন্য একটি ক্লাসে। ইলন মাস্ক আমরা জানলাম। জন ডি রকফেলার আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নয়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। সাগরতলে বিশ্বের প্রথম বায়ুশক্তি চালিত ডেটা সেন্টার চালু করে কোন দেশ? সাগরতলে বিশ্বের প্রথম বায়ুশক্তি চালিত, অর্থাৎ বায়ুকে কাজে লাগিয়ে, সমীরণকে কাজে লাগিয়ে সর্বপ্রথম কোন দেশ? প্রিয় শিক্ষার্থীদের, নিউরোলিঙ্ক মস্তিষ্ক প্লাস কম্পিউটার, রাইট। টুইটার এক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। মেহেদী হাসানের অনুরূপ আমরা সকল শিক্ষার্থী বেশি বেশি করে এটি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা যদি বিষয়গুলো না জানি, এই আধুনিক তথ্যপত্র, তাহলে আমাদের জ্ঞান অসম্পূর্ণ থেকে যায়। আমরা যারা এই এডিটোরিয়ালে যে আমাদের প্যাকেজ আছে, যে কোর্সগুলো, মেগা কোর্সগুলো চালু হচ্ছে, এখানে আমরা যারা করতে চাই, কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই, এমএস বা জিএস লিখে কমেন্ট করব। এবং এই লাইভ চলাকালীন সময় একটি অফার চলমান আছে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ভর্তি হতে চাই, এই লাইভ চলাকালীন সময় এমএস বা জিএস বা ভর্তি হতে চাই লিখে আমরা কমেন্ট করব। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদেরকে জানার জন্য। বিশ্বের প্রথম বায়ুশক্তি চালিত ডেটা সেন্টার কোন দেশ? প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে প্রত্যাশা করছি জাপান। আরেকটু কারেকশন নিতে হবে, জাপান নয়। সঠিক উত্তর আমি সময়ের লিপিকার, অলরেডি আমরা পেয়ে গেছি। সময়ের লিপিকার, ধন্যবাদ। সঠিক উত্তর বা চীন। চীনের সাংহাই উপকূলে এই ডেটা সেন্টার চালু হয়েছে। চীনের সাংহাই উপকূলে এই ডেটা সেন্টার চালু হয়েছে। এরপরে আমরা পরের স্লাইডে চলে যাব, যেহেতু এখানে আমাদের আর শেয়ারতে প্রশ্ন নাই। বিশ্বের কোন দেশে প্রথম বাংলাদেশের বিনিয়োগ কার্যালয় চালু হবে? 4টি অপশন আছে এখানে। 4টি অপশন থেকে আমি ক্লু দেব। এখানে যে অপশনগুলো আছে, সেই অপশনগুলোতে পৃথিবীর একটা দেশে কাগজ আবিষ্কার করেছিলেন এবং এই 4টি দেশের একটি দেশ, যেটি একটি রাজবংশের নামে একটি দেশ হয়েছে, এবং কাগজ আবিষ্কার করেছিল। অপশন, কাগজ আবিষ্কার করেছিল। কি আবিষ্কার করেছিল? কাগজ আবিষ্কার করেছিল। প্রথম সিভিল সার্ভিস চালু হয়েছিল। সেই 4টি অপশনে আমি ক্লু দিব। প্রথম কাগজ আবিষ্কার, আমরা যে কাগজ লিখি সেই কাগজ আবিষ্কার, প্রথম কাগজ আবিষ্কার। আমি কিন্তু অপশনের ইন্ধন দিয়ে দিচ্ছি, মানে কোনটি হতে পারে। প্রথম কাগজ আবিষ্কার, প্রথম সিভিল সার্ভিস, এই দুটি প্রশ্নই পরীক্ষা আসছে, এই জন্য আমি স্টুডেন্টদের জানিয়ে দিলাম। প্রথম সিভিল সার্ভিস চালু হয়েছিল সেই দেশে, এবং সেই দেশে পৃথিবীর সপ্তম আচার্য একটি ওয়াল আছে। ওয়ালের বাকি অংশ পরে বলবো। সঠিক উত্তর, সপ্ত আচার্যের একটি হলো ওয়াল, গ্রেট ওয়াল। সেই গ্রেট ওয়াল আছে কোথায়? নামটি বলিনি, বাদ বাকি আমরা বুঝে নিতে হবে। এই 4টা অপশনের মধ্যে আমাদের কিন্তু বিষয়গুলো নিহিত, 4টি অপশনের মধ্যে। প্রিয় শিক্ষার্থীদের নিকট উত্তর প্রত্যাশা করছি। মোস্তাফিজুর রহমান চীন, কাজী এমডি রাজিম চীন, নীরব হোসেন চীন, সময়ের লিপিকার ক। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আমার কুলু থেকে তারা বুঝতে পারছে। সঠিক উত্তর পেয়ে গেছি চীন। আমরা জানি চীন। বিশ্বের কোন দেশে প্রথম বাংলাদেশ বিনিয়োগ কার্যালয় চালু হবে?
আমরা কিন্তু ইতিমধ্যে পূর্বতন স্লাইডে দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বপ্রথম কোন দেশ সফর করেছে? মালয়েশিয়া। মালয়েশিয়া পরবর্তী কোথায় গেছিলেন? চীনে গেছিলেন দ্বিতীয় দেশ হিসাবে। তাহলে আমরা জানি সেখানে এই বিনিয়োগ সংক্রান্ত আলোচনা হয়েছিল এবং বাংলাদেশের যে বিনিয়োগ কার্যালয় চালু হবে কোথায়? চীনে। বিশ্বের কোন দেশে প্রথম বাংলাদেশের বিনিয়োগ কার্যালয়? এর আগে কোথাও এই বিনিয়োগ কার্যালয় ছিল না, প্রথম হবে চীনে। কেমন? আমরা এই যে বাকি অপশনগুলোতে অল্প অল্প করে শিখতে পারি। কিভাবে শিখতে পারি? রিলিভেন্ট প্রশ্ন একটু শিখি যদি। ডাব্লু অর্থাৎ ওয়ার্ল্ড, বিতে ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের প্রথম বর্তমান যিনি প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, তিনি ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় বংশ উদ্ভূত। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম। পাকিস্তান, এখানে যে প্রশ্নটি আসে সেটা একটু আমি শেয়ার করব, খুব বেশি সময় নেব না। এই পাকিস্তান শব্দটি তৈরি করেন রহমত আলী, চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী। পাকিস্তানের পি হলো পাঞ্জাব, পিতে পাঞ্জাব, এতে আফগানিয়া, কেতে কাশ্মীর, আই হলো সংযুক্ত, কিছু হবে না, এসে হলো সিন্ধু, বেলুচিস্তানের তান মিলে হয়েছে পাকিস্তান। এই শব্দটা তৈরি করেছিলেন চৌধুরী রহমত আলী। কত সালে? 1934 সালে। তার একটি গ্রন্থ আছে, পরীক্ষা আসে, নাও আর নেভার। নাও আর নেভার গ্রন্থটি কার? নাও আর নেভার গ্রন্থটি চৌধুরী রহমত আলী, তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পাকিস্তানের ত্রিমাত্রিক বিষয়টা একটু আমি শেয়ার করি। পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, এই পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা ছিলেন আল্লামা ইকবাল। স্বপ্নদ্রষ্টা ইকবাল, আল্লামা ইকবাল, আমি শুধু ইকবাল লিখলাম, আল্লামা ইকবাল। জাতির পিতা অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র যার হাত ধরে স্বাধীন হয়েছিল, জাতির পিতা কায়েদে আজম জিন্নাহ। কায়েদে আজম শব্দের অর্থ হলো মহান নেতা। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তাহলে জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে আমরা অপশন নিয়ে যে প্রশ্নগুলো আসতে পারে ত্রিমাত্রিক, সেই প্রশ্নগুলো আমরা জানলাম। এরপরে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। প্রিয় শিক্ষার্থীদের নিকট আমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার প্রত্যাশা করছি। লাইক, কমেন্ট, শেয়ার প্রত্যাশা করছি। সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো কার্বন নিঃসরণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে, কার্বন নিঃসরণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কার্বন লেভি বা কার্বন কর আদায় শুরু করেছে? এখানে 4টি অপশন আছে, আমরা আশা করি 4টি অপশন থেকে খুব সহজেই বুঝতে পারবো। চীন, তাইওয়ান, জাপান, ফিলিপাইন, 4টি অপশন। কুলু দিলে উত্তর পাওয়া যায়, এটি খুব সুন্দর পদ্ধতি বোঝানোর। পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল, থ্যাংক ইউ। মোস্তাফিজুর রহমান, রহমত আলী 1934, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মেহেদি হাসান, ডেথ নোজ নো টাইম, একদম সঠিক, মৃত্যুর কোনো সময় নাই, চোখ বন্ধ করলে পৃথিবীর সবকিছু শেষ, প্রথম সিভিল সার্ভিস এবং গ্রেট অল চীন। আমি আমার প্রিয় শিক্ষার্থীরা অনেকেই বিষয়টি ভালো লাগছে জেনে, আমারও ভালো লাগলো। চৌধুরী রহমত আলী, ডেথ নোজ নো টাইম, চৌধুরী রহমত আলী, রাইট। পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা আল্লামা ইকবাল। আল্লামা ইকবালের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম ছিল, সেই হলের বর্তমান নাম সার্জেন্ট জহুরুল হক হল। এটিও অনেক সময় পরীক্ষায় আসার মতো অতটি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মৌখিক পরীক্ষায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তারা বিষয়টি অবগত, এবং যারা বর্তমানে পড়াশোনা করছে তাদেরকেও বিষয়টি অবগত করলাম, এজন্য এটি মৌখিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখন অপশন থেকে উত্তর আমি দিব, অপশন অবশ্যই দিব। এখানে এমন একটি দেশ আছে যেটি আগে চীনের সঙ্গে ছিল, চীন, এবং যেটি জাতিসংঘের সদস্য ছিল একসময়, যেটি এখন সদস্য নয়। জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে সদস্য নয়। জাতিসংঘের সদস্য ছিল কিন্তু এখন জাতিসংঘের সদস্য নয়।
অতি দ্রুত সঠিক উত্তর প্রত্যাশা করছি। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে সঠিক উত্তর প্রত্যাশা করছি। দেখি আমার প্রিয় শিক্ষার্থীরা তারা সঠিক উত্তর দিতে পারছে কিনা। আশা করি পারবে ইনশাল্লাহ। ক্লোজ যেহেতু দিয়েছি, মোস্তাফিজুর রহমান 9 খ রাইট। মোস্তাফিজুর রহমান রাইট, 9 খ ক্লোজ। বা আমি যে এখানে কিছু প্রশ্ন মার্কিং করে দিলাম যে জাতিসংঘের সদস্য ছিল না, কিন্তু সেই দেশটি হবে তাইওয়ান রাইট। খোরশেদ আলম, মাহাদি হাসান, আমার প্রিয় উস্তাদজি মাহাদি, আমার প্রিয় শিক্ষার্থী, সরকারি ব্রজলাল কলেজের খুবই স্মার্ট ছেলে, তার বাড়ি কালীগঞ্জ। সময়ের লিপিকার খ তায়ন। মেহেদি হাসান, তিথি ইসলাম তায়ন। শাহাদিন তালুকদার 9 বি, শাহাদিন তালুকদার 9 বি। আশিকুর রহমান খ রাইট। কুলো দিয়ে উত্তর পাওয়া যায়, এটা খুব সুন্দর পদ্ধতি বোঝানোর। মেহেদি হাসান, আমরা এভাবে শিখবো বহুমাত্রিক। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। ভালোর সাথে আলোর পথে আমরা থাকব। এডুটোরিয়ান কিন্তু এমনই একটি স্মার্ট প্ল্যাটফর্ম, এটি নিঃসন্দেহে আমরা ভাগ্যবান যে এরকম একটি প্ল্যাটফর্মের সঙ্গে আমরা যুক্ত হতে পারছি। এবং শিক্ষার্থীদের জন্য যে একটি মানে লোভনীয় এবং আকর্ষণীয় তারা কিছু প্যাকেজ নিয়ে আসছে আমাদের এই এডিটোরিয়ান যে কর্তৃপক্ষ, তারা খুবই ভালো। এই প্যাকেজের সঙ্গে আমরা লেগে থাকব, নিবন্ধন থেকে শুরু করে সমাজকর্মী থেকে শুরু করে যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো কিন্তু নিবন্ধন সমাজকর্মী জন্য যেমন কাজে লাগবে, অনুরূপভাবে শিক্ষক নিবন্ধনেও কিন্তু অনুরূপ কাজে লাগবে, প্রাইমারি শিক্ষক নিয়োগেও কাজে লাগবে। অর্থাৎ এই প্ল্যাটফর্মে থাকা মানে চাকরি যে সোনার হরিণ, সেটি কিন্তু আর সোনার হরিণ থাকবে না, সেটি কাঙ্ক্ষিত হয়ে যাবে। এই কাঙ্ক্ষিত চাকরিটি আমরা পাওয়ার জন্য এডিটোরিয়ান পেজ বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করব। তাইওয়ান, তাহলে আমরা রিলেটেড আর কিছু প্রশ্ন শিখব। পৃথিবীর সর্বপ্রথম এই কার্বন লেভি বা কার্বন কর চালু করেছিল কোন দেশ? ফিনল্যান্ড। ফিনল্যান্ড ফিনল্যান্ড কত সালে এই কার্বন কর বা কার্বন লেভি চালু করেছিল? 1990 সালে। কার্বন লেভি, লেভি মানে কর, কার্বন লেভি। এখান থেকে আরেকটি প্রশ্ন বারংবার আসে, পৃথিবীর সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। আবার মাঝে মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন। এই জন্য আমরা সবসময় সতর্ক থাকব এবং আপডেট থাকব। আমরা যখন পরীক্ষা দেব কিছু প্রশ্ন আপডেট করে নিয়ে যাব। ওকে, তাহলে পৃথিবীতে এই যে কার্বন লেভি 2026 সালে চালু হলো কোথায়? তাইওয়ানে। কত সালে? 2026। কিন্তু এটি কিন্তু পূর্বে চালু হয়েছিল কোন দেশে? ফিনল্যান্ডে। এই ফিনল্যান্ড আমরা জানি, ফিনল্যান্ড কোথায়? এটা একটি নর্ডিক কান্ট্রি ফিনল্যান্ড। আমরা এখান থেকে কিন্তু খুব সুন্দর একটি বিষয় শিখব। স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এই স্ক্যান্ডিনেভিয়ান দেশের মধ্যে ফিনল্যান্ড কিন্তু একটি। ফিনল্যান্ড একটি। আইসল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ড। এখানে আমরা শিখতে পারি, শিক্ষাটা আমি একটু এখানে তার আগে বলি। নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। আমরা এখানে কয়টা দেশ পেলাম? 5টি। এই 5টি দেশকে কি বলে? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা দেশ, বা স্ক্যান্ডিনেভিয়ান দ্বীপও বলে। তখন কিন্তু প্রশ্ন একটু আলাদা হয়ে যাবে। এখানে আমরা মনে রাখার জন্য এভাবে একটি সূত্র অ্যাপ্লাই করতে পারি, যদিও আমি সূত্রকে
সবসময় অ্যাভয়েড করার জন্য বলি, তবে কিছু ক্ষেত্রে আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য আমরা যদি পৃথিবীর যে মানচিত্র, বিশেষ করে যে ইউরোপীয় যে মানচিত্র, ইউরোপিয়ান মানচিত্রের উত্তরের দিকে আমরা যদি লক্ষ্য করি, বাল্টিক সাগর বা আটলান্টিক সাগরের একটু পাশেই আমরা যদি দেখি, সেখানে কিছু দেশ আছে। এই দেশগুলোর মধ্যে নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, একে স্ক্যান্ডিনেভিয়ান দ্বীপ বলে। দ্বীপ কি বলে? দ্বীপ, স্ক্যান্ডিনেভিয়ান দ্বীপ, স্ক্যান্ডিনেভিয়ান দ্বীপ, স্ক্যান্ডিনেভিয়ান দ্বীপ। এই স্ক্যান্ডিনেভিয়ান দ্বীপ বলতে মূলত বোঝায় নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই তিনটা দেশকে স্ক্যান্ডিনেভিয়ান দ্বীপ বলে। আর এই পাঁচটি দেশকে একসাথে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বললেও এর আরেকটি নাম আছে, নর্ডিক কান্ট্রি। নর্ডিক 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 কান্ট্রি। আমরা অপশনগুলোতে আগে চীন সম্পর্কে জেনেছি, এখন তাইওয়ান জানলাম, জাপান এবং ফিলিপাইন। এটিও আমরা পরবর্তী স্লাইডে আমাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ আসবে, তখন আমরা জানবো। এই স্লাইডে আর নয়, পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। কেমন? গুড। আমাদের সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা ধৈর্যচ্যুতি ঘটাবো না। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের প্রশ্ন, 48তম আসিয়ান সম্মেলন কত তারিখে? সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়? এখানে কিন্তু তারিখ চেয়েছে, কারণ আমাদের সবগুলো সাল এখানে দেওয়া আছে, সবগুলো সাল দেওয়া আছে। এখানে আমাদের তারিখ খুঁজে বের করতে হবে। এটি একটি অপেক্ষাকৃত কঠিন। 48তম আসিয়ান শীর্ষ সম্মেলন কত তারিখে? এই সম্মেলন কোথায় হয়েছিল সেটি একটু আমি ক্লু দিই। সেবু, সেবু একটা বিখ্যাত জায়গা। ফিলিপাইন আমাদের অপশনে ছিল, আমি বলেছিলাম পরের স্লাইডে আমরা জানবো। ফিলিপাইন, সেবু ফিলিপাইনে এই সম্মেলন হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, আসিয়ান সম্মেলন সেবু ফিলিপাইন। আটচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল আমরা জানব। এখানে আমাদের 4টি অপশন আছে, অপশনগুলো তারিখ দেওয়া আছে, সাল একই। দেখি, প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে ফিডে আসুন। হ্যাঁ, মনে রাখা যায়, গুড। ফিডে আসুন, ফিনল্যান্ড, ডেনমার্ক, ওকে। হাতে আইসল্যান্ড, শুতে সুইডেন, নতে নরওয়ে, রাইট। এটি একটু আমরা ম্যাপ একটু দেখব। ম্যাপটা যদি আমরা সুন্দর করে দেখি তাহলে খুব সহজে মনে রাখতে পারবো। ম্যাপে আমরা যেখানে নরওয়ে এবং সুইডেন আছে, সেখানে পাশে ডেনমার্ক আছে, আইসল্যান্ড এবং ফিনল্যান্ড। খুবই চমৎকার। ফিনল্যান্ডের মুদ্রা ইউরো, বাকি সব দেশের মুদ্রা করোনো। ইউরো চালু হয় 1999 সালে, 2000 সালে কার্যকর হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা অন্যদিকে যাব না, এখন এই টপিকের মধ্যে থাকবো। 48তম আসিয়ান শীর্ষ সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়? ভেরি গুড, মোস্তাফিজুর রহমান, 6 থেকে 8 মে। থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর আমরা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে। কেমন? আমি আবারও একটু বলবো, এই জাতীয় প্রশ্ন এটা 26 সালের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু পরবর্তী যে সম্মেলন হবে, অর্থাৎ এখানে 48তম আছে, এরপরে 49তম সম্মেলন হবে। যখন পরীক্ষা দেব তখন কিন্তু 49তম সম্মেলন সম্পর্কে আমরা জেনে যাব, আগামী সম্মেলন। এটিও ফিলিপাইনে হবে। ফিলিপাইনের কোথায় হবে? ম্যানিলা। ফিলিপাইনের ম্যানিলাতে হবে 48তম। 50তম সম্মেলন কোথায় হবে? এটাও 2026 সালে হয়েছে, 2026 সাল পড়বে। আর 50তম যে সম্মেলন হবে সেটি হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর, সিঙ্গাপুর কোথায় হবে? সিঙ্গাপুরে। প্রিয় শিক্ষার্থী, আমরা আসিয়ান সম্পর্কে এখন একটু জানবো, কারণ আসিয়ান খুবই গুরুত্বপূর্ণ একটি জোট, আঞ্চলিক জোট, যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জোট। এই জোট নিয়ে আমাদের পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন আসে। আসিয়ান, অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট। এসে হলো সাউথ, ইতে ইস্ট, সাউথ ইস্ট
এশিয়ান নেশন, সাউথ ইস্ট অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট নেশন, এশিয়ান দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে এখানে আমরা কিন্তু একটা টার্ম পেয়ে গেলাম, দক্ষিণ এবং পূর্ব, পূর্ব বানানটা লিখি, দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিসমূহ। কেমন? এই আসিয়ান যেটি, সেটি আমরা জানব। এই আসিয়ানের সর্বশেষ মানে মোট এর সদস্য দেশ জানার আগে একটু আমরা জানি, এটা পূর্ণরূপ জানলাম। সদর দপ্তর জাকার্তা। জাকার্তা কোথায়? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। জাকার্তা কোথায়? ইন্দোনেশিয়া সদর দপ্তর। এটি প্রতিষ্ঠার সাল, প্রতিষ্ঠার সন বা সাল 8 আগস্ট 1967। কয়টা সদস্য ছিল তখন? 10টা। বর্তমান সদস্য, বর্তমান তাহলে 10 + 11, মোট সদস্য 11টি। সর্বশেষ যে সদস্য পূর্ব তিমুর, পূর্ব তিমুর। এই দেশগুলো মনে রাখার জন্য আমাদের একটি সাধারণত সূত্র আমরা পাই, সব জায়গায় প্রচলিত, বিভিন্ন বইতে আছে। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। তাহলে আমরা এখান থেকে এম এ হলো মিয়ানমার, এম এ মিয়ানমার, টিতে থাইল্যান্ড, বিএতে ভিয়েতনাম, এফ এ হলো ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, আইতে এলে লাওস, এলে লাওস, এম এ হলো মালয়েশিয়া, বিতে ব্রুনাই, সিতে কলম্বিয়া, এস এ হলো সিঙ্গাপুর। তাহলে আমাদের 10টি পেলাম। আর এই টিতে 2টা হবে তিমুর, টিতে হলো 2টি হবে, থাইল্যান্ড এবং তিমুর। টিতে 2টা, থাইল্যান্ড এবং পূর্ব তিমুর, যেটি সংক্ষেপে আমি লিখলাম তিমুর। মোট হলো 11টি। এম এ হলো মিয়ানমার, টিতে বলেছি থাইল্যান্ড, সঙ্গে আরেকটি যুক্ত হবে তিমুর, বিতে ভিয়েতনাম, এফ এ হলো ফিলিপাইন, আইতে হলো ইন্দোনেশিয়া, এল এ হলো লাওস, আর এম এ কি বলেছিলাম? মালয়েশিয়া, বিতে ব্রুনাই, সিতে কলম্বিয়া, কম্বোডিয়া, সিতে কম্বোডিয়া, কম্বোডিয়া, আর এস এ হলো সিঙ্গাপুর, এস এ হলো সিঙ্গাপুর। কেমন? প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠন, যেটি 8 আগস্ট 1947 সালে প্রতিষ্ঠিত, যার সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়া, এবং মোট সদস্য বর্তমানে 11টি। 11টির মধ্যে 11তম সদস্য হলো পূর্ব তিমুর, পূর্ব তিমুর। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পূর্ব তিমুর। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের সর্বশেষ উপজেলা কোনটি? বাংলাদেশের সর্বশেষ উপজেলা কোনটি? এটি একটি প্রশ্ন। আমরা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্ন থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে আমি প্রত্যাশা করছি, আবারও ক্লু দিব। আমার এখানে 4টি অপশন আছে, এই ক্লু দিব সেই জেলাতে প্রচুর পরিমাণে সুপারি এবং সয়াবিন, সুপারি এবং সয়াবিন উৎপাদন হয়। সুপারি এবং সয়াবিন উৎপাদন হয়। কেমন? থ্যাংক ইউ বিথি আক্তার, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তিথি ইসলাম প্রীতি, মোস্তাফিজুর 67, থ্যাংক ইউ। খোরশেদ আলম ক, থ্যাংক ইউ খোরশেদ আলম ক। আমরা জানি এটি কততম? 500তম। কততম? 500তম উপজেলা। আমি সঠিক উত্তর পেয়ে গেছি।
চন্দ্রগঞ্জ 500তম উপজেলা। বাংলাদেশের সর্বশেষ উপজেলার নাম চন্দ্রগঞ্জ। চন্দ্রগঞ্জ কততম উপজেলা? 500তম উপজেলা। এখানে আমাদের বেশ কিছু প্রশ্ন আমাদের জানবো। এই উপজেলা কিভাবে হয় এটি আমাদের জানতে হবে। আমাদের যে গ্রাম, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা, বিভাগ, এই যে বিষয়গুলো আমি বললাম যে প্রশাসনিক যে কাঠামো, স্থানীয় সরকার প্রশাসনের যে কাঠামো, এইগুলো সৃষ্টি হয় নিকারের মাধ্যমে। কিসের মাধ্যমে? নিকার। এই নিকারের মাধ্যমে এগুলো তৈরি হয়। তাহলে নিকারের পূর্ণ রূপ কি? এই নিকারের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী, পিএম বা সরকার প্রধান, বা সরকার প্রধান হলো নিকারের নির্বাহী প্রধান। নিকারের প্রধানকে, এটি মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, নিকারের প্রধান হলো প্রধানমন্ত্রী। নেকার হলো ন্যাশনাল, এনএ হলো ন্যাশনাল, এনএ হলো ন্যাশনাল, এনএ হলো ন্যাশনাল। আইতে হলো ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন, ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি, ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। আর এ হলো রিফর্মস। ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, এটি মূলত কি করে? আমাদের গ্রাম, ইউনিয়ন এবং উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন বিভাগ তৈরি করে। আমরা এই প্রশাসনিক যে কাঠামোগুলো জানলাম, আমরা এখন ধারাবাহিকভাবে জানবো। আমাদের বিভাগ আছে মোট কয়টি? 8টি। বিভাগ হলো মোট 8টি, জেলা হলো 64টি। খুবই কমন বিষয়, এটা সবাই অবগত। বিভাগ, জেলা, উপজেলা হলো, আমরা ইতোমধ্যে জেনেছি, পূর্বে ছিল কয়টি? 495টি। নতুন করে হয়েছে কয়টি? 5টি। এই 5টি নতুন করে হওয়াতে সংখ্যা দাঁড়ালো কত? 500তম। নতুন করে কোনটা কোনটা হয়েছে? এই চন্দ্রগঞ্জ নতুন হয়েছে, রুহিয়া নতুন হয়েছে, ভুল্লি নতুন হয়েছে। তাহলে আমরা একটু জানবো চন্দ্রগঞ্জ কোথায়? চন্দ্রগঞ্জ হলো লক্ষ্মীপুর। চন্দ্রগঞ্জ হলো লক্ষ্মীপুর। ভুইয়া কোথায়? এটা হলো ঠাকুরগাঁও। এই দুটিই হলো ঠাকুরগাঁও, এই দুটি হলো ঠাকুরগাঁও। মাতামোহরি কোথায়? কক্সবাজার। এখানে 5টাই আছে আমার। মোকামতলা কোথায়? বগুড়া। মোকামতলা হলো বগুড়া। এই 5টি নতুন করে হওয়াতে 495 প্লাস 5 মোট 500টি। কেমন? মোট ইউনিয়ন একটু পরে লিখি। সিটি কর্পোরেশন, মোট সিটি কর্পোরেশন নতুন করে একটি তৈরি হয়েছে, আগে ছিল 12টি, নতুন করে একটি, বগুড়া। মোট তাহলে 12 আর 1 কত? 13। 12 1 13 সিটি কর্পোরেশন। পৌরসভা আগে যা ছিল তাই, সর্বশেষ হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর, 330টি। ইউনিয়ন, মোট ইউনিয়ন কতটি? 45-96টি। মোট গ্রাম 90,049। হ্যাঁ, ঠিক আছে, মোট গ্রাম এতটি। আমরা এই যে প্রশাসনিক যে কাঠামোগুলো আমরা জানলাম, মোট উপজেলা, যে প্রশ্নটি আমরা ছিল 500তম উপজেলা যদি পরীক্ষা আসে চন্দ্রগঞ্জ, এই চন্দ্রগঞ্জ 500তম। তাহলে চন্দ্রগঞ্জ একটা, রুহিয়া একটা, ভুল্লি একটা, মোট 3টা, মাথামুড়ি 4টি, মোকামতলা 5টা। এই 5টা সর্বশেষ উপজেলা তৈরি হয়েছে। এর মধ্যে 500তম যে উপজেলা বা সর্বশেষ উপজেলা সেটি হলো চন্দ্রগঞ্জ।
আমরা যে এই প্রশাসনিক কাঠামোয় আমরা জানলাম এগুলো লাগবে। এখান থেকে একটু মাইন্ড ম্যাপিং করে বলি, সিটি কর্পোরেশনের এই প্রশ্নটি বারংবার আসে, কিভাবে মনে রাখবো? আমাদের যে 8টি বিভাগ আছে, 8টি বিভাগে 8টি সিটি কর্পোরেশন আছে, এর মধ্যে ঢাকা বিভাগে 2টি সিটি কর্পোরেশন, তাহলে 8 আর 1 9, 8 আর 1 9। এই বিভাগীয় শহরের বাইরে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন আছে 10। আর কোথায় আছে? কুমিল্লা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর আর বগুড়া, মোট 13টি। মোট 13টি। একটু মুছতে হবে, এখানে আরো কিছু তথ্য আমি দিতে চাই, যে তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই স্লাইড থেকে আমরা অনেক প্রশ্ন কমন পেতে পারি, একটা স্লাইড থেকে আমরা কিন্তু বহুমাত্রিক প্রশ্ন পেতে পারি। কেমন? এখানে একটু আমি শেখাতে চাই, কারণ খুবই গুরুত্বপূর্ণ। এই টিওনো, ইওনো এবং সিও ব্রিটিশ আমলে, আমরা এখন যাকে ইওনো বলি, ব্রিটিশ আমলে তাকে সার্কেল অফিসার বলা হতো। সার্কেল অফিসার বলা হতো। 1982 সালের পূর্ব পর্যন্ত টিওনো বলা হতো। পূর্ব পর্যন্ত কি বলা হতো? টিওনো বলা হতো। 1982 সালের পর থেকে কি বলা হয়? ইওনো বলা হয়। তাহলে আমরা একটু জানবো 1982 সালে, 1982 সালে উপজেলা পরিষদ আইন হয়। উপজেলা সাবেক প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ সর্বপ্রথম এই উপজেলা পদ্ধতি চালু করেন। উপজেলার পূর্বে কি ছিল? থানা ছিল। উপজেলার পূর্বে কি নাম ছিল? থানা ছিল। উপজেলার পূর্বে থানা ছিল, এই জন্য আমরা টিওনো বলতাম। অর্থাৎ 1982 সালের আগে উপজেলা হওয়ার পূর্বে কি বলতাম? টিওনো, থানা নির্বাহী অফিসার। 1982 সালে যখন উপজেলা হলো, উপজেলা গঠন করা হলো, সকল থানাকে উপজেলা হিসেবে গঠন করা হয় কত সালে? 1982 সালে। 1982 সালে আইন হয়। এই আইনের মাধ্যমে 1983 সালে থানাকে উপজেলা পরিষদে, এই আইনের মাধ্যমে থানাকে এই উপজেলা পরিষদে পরিণত করা হয়। অর্থাৎ থানা হয়ে গেল উপজেলা, থানা হয়ে গেল উপজেলা, থানা হয়ে গেল থানা হয়ে গেল উপজেলা। এই উপজেলা, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সর্বপ্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে? 1985 সালে। 1985 সালে। এই প্রশ্নটি 3 স্টার দিয়েও আমরা লিখতে পারি, খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয় কত সালে? 1985 সালে। 1985 সালে। 1985 সালে। প্রিয় শিক্ষার্থী, আশা করি এখান থেকে আমরা যে বিষয়টি শিখলাম এটি খুবই গুরুত্বপূর্ণ। আবারও একটু বলি, সিও ছিল সার্কেল অফিসার। সার্কেল অফিসারের পরে যখন থানা ছিল টিএনও, টিএনওর পরে হলো ইউএনও, অর্থাৎ 1982 সালের পরে ইউএনও। আমরা কিন্তু মাথায় রাখবো। আমরা দেখি পরবর্তী স্লাইড। 2026 সালে বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ, আরে ভাই, 2026 সালে বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? এখানে আমরা যে দেশগুলো দেখছি সবগুলোই কিছুক্ষণ আগে আমরা জেনেছি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এই দেশগুলোর মধ্যে একটি দেশ যেটি মানে দীর্ঘ 19 বছর ধরে একই অবস্থানে আছে। দীর্ঘ 19 বছর ধরে একই অবস্থানে আছে। এর মধ্যে আমি একটু কিছু কমেন্ট একটু পড়ি। সময়ের লিপিকার, ফটিকছড়ি, উত্তর দক্ষিণ, গাবরগাঁও, বাংরা, এই 3টি সর্বশেষ। না, সর্বশেষ আমি যেটি বলছি এটাই। এরপরে হাসান ইমরান, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? শেয়ার ডান, অনেক অনেক ধন্যবাদ। হাসান ইমরান অনেককে মেনশন করছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, আমরা
সঠিক উত্তর প্রত্যাশা করব 2026 সালে বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? 2026 সালে বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে। আমি কিন্তু আবারও ক্লু দিব এখানে, আগুনের দ্বীপ এবং নিশিত বা ধীবরের দেশ, জেলের দেশের পাশের দেশ। দেখি সঠিক উত্তর আশা করি পেয়ে যাব। গোলাম রাব্বানি 12C, রাইট, 12C আইসল্যান্ড। এই আইসল্যান্ড দীর্ঘদিন ধরে বৈশ্বিক যে শান্তি সূচক সেই তালিকায় আছে। পরের আমরা স্লাইডে চলে যাব, যেহেতু আমাদের এই স্লাইডে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই। আমরা ইসরায়েলের বিরুদ্ধে কোন দেশ অপারেশন নাসর বা নসর শুরুর ঘোষণা দেয় ইসরায়েলের বিরুদ্ধে? এখন যে দেশটি আছে এই দেশটার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পূর্বে, অর্থাৎ এই দেশে যারা বসবাস করত আর্য, এই আর্যরা কিন্তু ভারতীয় উপমহাদেশে আগমন করেন দেশ হিসাবে। যেটি আমরা জানি আর্যরা কোন জায়গা থেকে এসেছিল, ইউরাল পর্বতের দক্ষিণে, দেশ বললে ইরান, ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি, এই ইউরাল, আর্য শব্দের মধ্যেই সঠিক উত্তরের অপশন নিহিত আছে। ইসরায়েলের বিরুদ্ধে কোন দেশ অপারেশন নাসর ঘোষণা দেয়? আইসল্যান্ড সঠিক উত্তর। এম মাশফিকুর রহমান, আমরা পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর প্রত্যাশা করছি। এখানে ইসরায়েলের বিরুদ্ধে কোন দেশ অপারেশন নাসর ঘোষণা দেয়? আমি অপশনকে সহজ করার জন্য কিছু তথ্যপত্র দিয়েছি, যেটি দিয়ে আমরা অনুসন্ধান করতে পারবো যে আমাদের 4টি অপশনের কোনটি সঠিক উত্তর। গ, রাইট, মোস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ। গ সঠিক উত্তর ইরান। সঠিক উত্তর ইরানের কারা দেশে? IRGC, এই ইসলামিক রেভলিউশনারি গার্ড, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যেটি IRGC, এটি ঘোষণা দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন নাসর। তাহলে এই বাহিনীটি কারা? এই বাহিনী কোন দেশের? ইরানের। সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর ইরান। মূলত ঘোষণা দিয়েছে IRGC, সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর ইরান। সঠিক উত্তর ইরান। অনুরূপভাবে আমরা এই যে সিরিয়া নিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। সিরিয়ার বিখ্যাত একটি বিষয় যে আলেপ্পো শহর কোথায়, দামেস্ক কোথায়, বাশার আল আসাদ কোন দেশের শাসক ছিলেন? সিরিয়া। বাশার আল আসাদ, এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে। বাশার আল আসাদ কোন দেশের শাসক ছিলেন? কেমন? হুতি বাহিনী কোথায় আছে? লেবানন। আর লেবানন আমাদের যেটি এখান থেকে সে সপ্তাহে প্রশ্ন নাই রিলিভেন্ট, এর জন্য আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, যেহেতু আমাদের সময় সংক্ষেপ। এরপরে আমরা চলে যাব সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে। 2026 সাল G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? G7 সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে 2026 সালে? দেখি আমার প্রিয়
সময়ের লিপিকার ইরান, সঠিক উত্তর হাসান ইমরান ইরান। কাজী এমডি রাজিম লেবানন, নো। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, হাসান ইমরান। এই লেখার মধ্য দিয়ে তার কিন্তু মাইন্ড ম্যাপিং হয়ে ফটোজেনিক মেমোরিতে, অর্থাৎ 10 বার পড়া এবং একবার লেখা খুবই গুরুত্বপূর্ণ। মানে 10 বার পড়লে যে উপকার হয়, একবার লিখলে তার থেকে বেশি সেটি মাথায় থাকে, আমাদের নিউরনে থেকে যায়। সুতরাং লেখা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী বিপ্লব হয় 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনির নেতৃত্বে, এবং এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি IRGC প্রতিষ্ঠা করেছিলেন। কেমন? 2026 সালে G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর প্রত্যাশা করছি ইয়েমেনের রাজধানী সানা, রাইট, থ্যাংক ইউ। আলেপ্পো শহর সিরিয়া, রাজধানী দামেস্কো, থ্যাংক ইউ। আমরা G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, এই সঠিক উত্তর আশা করি পেয়ে যাব। বাশার আল আসাদ সিরিয়ার শাসক ছিলেন, থ্যাংক ইউ। গোলাম রাব্বানি বি, থ্যাংক ইউ। গোলাম রাব্বানি বি সঠিক উত্তর। সঠিক উত্তর পেয়ে গেছি, গোলাম রাব্বানি, যথার্থ ফ্রান্স। তাহলে আমাদের G7 যেটি, তার সম্মেলন কোথায় হয়েছিল? ফ্রান্সে। পরবর্তী সম্মেলন হবে কোথায়? যুক্তরাষ্ট্র। G7 এর পরবর্তী সম্মেলন হবে যুক্তরাষ্ট্র। এই G7 এর পূর্ণরূপ, G7 নিয়ে যে প্রশ্ন আসে সেগুলো একটু আমরা জানার চেষ্টা করব। G7 এর পূর্ণরূপ গ্রুপ 7। পূর্ণরূপ, তাহলে পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম ছিল গ্রুপ 8। গ্রুপ 8। তাহলে আমরা এখানে জানবো যে তাহলে আমাদের একটি দেশ, এই গ্রুপ থেকে শিল্প উন্নত 8টি দেশের গ্রুপ হলো G7। এর পূর্ব নাম ছিল গ্রুপ 8। এই গ্রুপ 8 থেকে যে দেশটিকে বিতাড়িত করা হয়, বাদ দেওয়া হয় ক্রিমিয়া দখল করার অভিযোগে 2014 সালে, সেই দেশটি হলো রাশিয়া। রাশিয়া পূর্বতন সদস্য ছিল, বর্তমান সদস্য নয়। যেহেতু রাশিয়া চলে গেছে, এর জন্য বর্তমান গ্রুপ 7। তাহলে গ্রুপ 7 কি? এটি শিল্প উন্নত দেশ সময়ের সংগঠন। এটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975 সালে। এবং এখান থেকে আরেকটি প্রশ্ন আসে, এশীয় একমাত্র দেশ কোনটি? জাপান। এই G7 বা গ্রুপ 7 এর এশীয় একমাত্র দেশ হলো জাপান। এশীয় একমাত্র দেশ জাপান। আমরা পূর্বতন আরেকটি ক্লাসে G7 সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটি এজন্য এখানে এই G7 আজ এতটুকুই। যে সকল প্রশ্ন আসে আমরা আশা করি এর মধ্য থেকেই সঠিক, যে পরীক্ষায় প্রশ্ন আসবে, সঠিক উত্তর আমরা বেছে নিতে পারবো। ওকে। ভেনেজুয়েলার শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে কত ছিল? কত ছিল? মানে এটি খুবই কাছাকাছি ছিল, মানে 7.2 ছিল। এটি একটি বললাম, সেটি গ্রহণযোগ্য নয়। 7.1, 7.3, 7.5, 7.7, এই যে অপশনগুলো আছে, এই 4টি অপশনের মধ্যে একটি অপশন মানে সবচেয়ে বেশি সময় ধরেছিল, এই জন্য সেই অপশনটিকে আমরা সঠিক উত্তর হিসেবে বেছে নেব। ভেনেজুয়েলা হলো, ভেনেজুয়েলা যেটি, এই ভেনেজুয়েলা কোথায়? দক্ষিণ আমেরিকার একটি দেশ। দক্ষিণ আমেরিকার একটি দেশ। কোন আমেরিকার দেশ? দক্ষিণ আমেরিকার একটি দেশ। প্রিয় শিক্ষার্থীদের নিকট সঠিক উত্তর আশা করছি। দেখা যাক, ফ্রান্সের পূর্ব নাম গল। ঠিক আছে, থ্যাংক ইউ। মোস্তাফিজুর রহমান, রাশিয়া বের হয়ে গেছে, রাইট। আমরা ভেনেজুয়েলার শক্তিশালী ভূমিকম্প, সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, রিক্টার স্কেলে কত, এটি আমরা এখন জানবো। সঠিক উত্তর খ, নো। সঠিক উত্তর খ হয় নাই, আরেকটু আমরা চেষ্টা করব, কাছাকাছি গিয়েছে, থ্যাংক ইউ। জানি না, অসুবিধা নাই, না জানা কোনো কঠিন কিছু না। আমরা সঠিক উত্তর এখানে যেটি, সেটি বেছে নিলাম, 7.5। তাহলে রিক্টার স্কেলে আমাদের কত ছিল?
দক্ষিণ আমেরিকার এই যে ভেনিজুয়েলা, ভেনিজুয়েলা, ভেনিজুয়েলা শব্দের অর্থ হলো ক্ষুদ্র, ভেনিস। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। এখন ভেনেজুয়েলার নামটি ক্ষুদ্র ভেনিস কেন? পর্তুগিজ এক নাবিক যাচ্ছিলেন উপকূলে, যাওয়ার সময় পানির উপরে ছোট খুঁটির উপরে ঘর ছিল, এই জন্য এর নাম হয়ে গেল। তিনি এটা দেখে বললেন ভেনিসিওলা। ভেনিসিওলা থেকে নাম হয়ে গেল, ভেনিসের মতো ছিল বলে ভেনিজুয়েলা। আর এই ভেনিজুয়েলা শব্দের অর্থ ক্ষুদ্র ভেনিস। এর রাজধানী কারাকাস। আমরা জানি এখন এই ভূমিকম্প সংক্রান্ত কিছু। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ হলো ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। এই ভূমিকম্প নিয়ে যেটা আলোচনা হয়, ভূমিকম্প নিয়ে সিসমোলজি এখানে আলোচনা হয়, এবং এই ভূমিকম্প পরিমাপক যে স্কেল, সেই স্কেলের নাম কি? রিক্টার স্কেল। ভূমিকম্প পরিমাপক স্কেলের নাম রিক্টার স্কেল। রিক্টার স্কেল। এই রিক্টার স্কেলে ভূমিকম্প কি করা হয়? পরিমাপ করা হয় আর কি। এখন আমরা জানবো এই ভূমিকম্পের ফলে সমুদ্রের ঢেউকে কি বলে? সুনামি। ভূমিকম্পের ফলে সামুদ্রিক ঢেউয়ের নাম কি? সুনামি। সুনামি মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, কারণ এটি একটু ব্যতিক্রম বানান, টি দিয়ে লিখতে হয় সুনামি, এই জন্য। সুনামি, সামুদ্রিক ঢেউ, এটা কেন হয়? ভূমিকম্পের ফলে। পরীক্ষায় প্রশ্ন আসে, ভূমিকম্পের ফলে সামুদ্রিক ঢেউকে কি বলে? সুনামি। সুনামি বানানে টি আছে, SUNAMI, সুনামি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। ভূমিকম্প সংক্রান্ত যে তথ্যগুলো জানলাম, আশা করি আমাদের পরীক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। এরপরে আমরা দেখি দেশের প্রথম ক্যাশলেস জেলা কারাগার, অর্থাৎ সেখানে টাকার ক্যাশে অর্থাৎ নোটে কোনো লেনদেন হবে না, যা হবে স্মার্ট ওয়েতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে। এরকম একটি জেলা বাংলাদেশের, সেই জেলার নাম কি? এই জেলার একটি ক্লু দেব। এই জেলাতে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়। এই জেলাতে কি উৎপাদন হয়? প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়। এই জেলার পূর্বতন নাম বিক্রমপুর। জেলার পূর্বতন নাম বিক্রমপুর। পূর্বতন নাম কি? বিক্রমপুর। বিক্রমপুর। এই জেলায় একজন বিখ্যাত ব্যক্তি, যিনি তিব্বতে গেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারে, তার নাম হলো অতীশ দীপঙ্কর। ব্রজেন দাস, যিনি 6 বার ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। ব্রজেন দাস, তারও বাড়ি এই 4টি যে জেলা আছে, ঢাকা, খুলনা, রাজশাহী, মুন্সিগঞ্জ। এই 4টি অপশন থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব। এই জেলার কিছু আমি বৈশিষ্ট্য বললাম। এখানে কি হয়? প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়। সেই জেলার পূর্ব নাম ছিল বিক্রমপুর। এই জেলার একজন বিখ্যাত ব্যক্তি নাম হলো অতীশ দীপঙ্কর। ব্রজেন দাস সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদেরও বাড়ি কিন্তু এই জেলায়। ইয়াজউদ্দিন। এবং উদ্ভিদের প্রাণ আছে জগদীশ চন্দ্র বসু, তারও বাড়ি কিন্তু এই মুন্সিগঞ্জ।
এই মুন্সিগঞ্জ। আমরা সঠিক উত্তর আমরা স্টুডেন্টদের নিকট থেকে অলরেডি পেয়েছি। তিথি ইসলাম প্রীতি মুন্সিগঞ্জ, হাসান মুন্সিগঞ্জ, সঠিক উত্তর মোস্তাফিজুর রহমান ঘ। থ্যাংক ইউ ভেরি মাচ। মোসাম্মদ বর্ষা 16D, তার মানে সঠিক উত্তর 16D-তে বা ঘতে কি আছে? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ মানে হলো আলুরগঞ্জ। এই মুন্সিগঞ্জের আরেকটি প্রশ্ন পরীক্ষায় আসে, আড়িয়াল খা বিল কোথায়? আড়িয়াল খা বিল কোথায়? আড়িয়াল খা বিল, এটি কিন্তু নন ক্যাডার পরীক্ষায় বারংবার আসে। আড়িয়াল খা বিল হলো মুন্সিগঞ্জ। আমাদের অঞ্চলে দুইটা বিল পরীক্ষায় আসছে বিসিএস এ। ভবদহ বিল কোথায়? যশোর। ভবদহ বিল কোথায়? যশোরে। বিল ডাকাতিয়া কোথায়? বিল ডাকাতিয়া ডুমুরিয়া খুলনা। বিল ডাকাতিয়া ডুমুরিয়া খুলনা। ওকে, আমরা সঠিক উত্তর পেয়েছি। এখান থেকে আমরা যদি অপশন থেকে দেখি, কিছু বলার চেষ্টা করি। অপশন যা শতভাগ পরীক্ষা আসে, 1610 সালে রাজধানী হয় ঢাকা, ইসলাম খান করেন। একটা করে প্রশ্ন কমপক্ষে বলার চেষ্টা করি। ঢাকার আদি অধিবাসীরা কি বলে? কুট্টি। কুট্টি। খুলনাতে কি আছে? গণহত্যা জাদুঘর আছে। গণহত্যা জাদুঘর আছে। রাজশাহীতে কি আছে? বরেন্দ্র গবেষণা জাদুঘর আছে। বরেন্দ্র গ জাদুঘর। মুন্সিগঞ্জ আমরা ইতিমধ্যে জেনেছি। আশা করি আমরা যে সকল তথ্য জানলাম, এই তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থী, খুবই একটি সহজ এবং প্রাঞ্জল প্রশ্ন। খুবই সহজ এবং প্রাঞ্জল প্রশ্ন। নজরুল বর্ষ পালনের সময়কাল। নজরুল বর্ষ পালনের সময়কাল আমি এখানে শুধু একটু ক্লু দেব। 24 মে। 24 মে 1899 সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। 24 মে। আমাদের উত্তরে কোনটি হতে পারে? 24 মে 1899 সালে। এখানে আরেকটি আমরা যদি বুঝতে পারি, নজরুল বর্ষ, বর্ষ হলে কত হবে? 1 বছর হবে। বর্ষ মানে 1 বছর হবে। এখন আমরা সঠিক উত্তর প্রত্যাশা করছি। নজরুল বর্ষ পালনের সময়কাল, নজরুল বর্ষ পালনের সময়কাল প্রিয় শিক্ষার্থীদের নিকট বেশি বেশি করে, আমার এক শিক্ষার্থী বলছে মোস্তাফিজুর রহমান ঢাকা মোট রাজধানী হয় 6 বার। নো, ঢাকা মোট রাজধানী হয় 5 বার এবং স্বাধীনতার পূর্বে 4 বার, স্বাধীনতা সহ 5 বার। 1610 প্রথম রাজধানী, 1610 প্রথম, 1660 দ্বিতীয়, 1905 3, 1947 4, 16 ডিসেম্বর 1972 5। এই 5 বার ঢাকা রাজধানী হয়। থ্যাংক ইউ। আশা করি আমার প্রিয় শিক্ষার্থী কারেকশন নেবে। এরপর ভবদহ বিল যশোর, আমিম সাদাত, তিনি বলছে অসাধারণ তথ্যবহুল ক্লাস। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আড়িয়াল খাবিল মুন্সিগঞ্জ, হাসান ইমরান। আমরা যে প্রশ্নটি নজরুল বর্ষ, আমি কিন্তু কুলো দিছি 1 বছর হবে। 24 মে 1899 সালে তিনি কি করেছিলেন? কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। কাজী নজরুল ইসলাম যে সালে জন্মগ্রহণ করেন, এই সালে আরেকজন বিখ্যাত কবি, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশও জন্মগ্রহণ করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন, এই একই সালে আরেকজন কবি জন্মগ্রহণ করেন, তার নাম জীবনানন্দ দাশ, যাকে বলা হয় চিত্ররূপময় কবি, রূপসী বাংলার কবি, তিমির হননের কবি। ওকে, আমরা সঠিক উত্তর প্রত্যাশা করছি স্টুডেন্টদের নিকট থেকে। দেখি। ওকে, মোসাম্মদ বর্ষা, অনেক অনেক ধন্যবাদ। সঠিক উত্তর আমি পেয়েছি। মোসাম্মদ বর্ষা 25 মে, 24 মের পরে 25 মে কত সালে ঘোষণা করছে? 26 সালে। তাহলে 24 মে জন্মদিন হলে পরের দিন হলো 25 মে থেকে 2026 থেকে, তাহলে 1 বছর যদি হয় 25 মে 1 বছর হবে কত সালে? 27 সালে। তাহলে 25 মে 2026 থেকে 25 মে 2027, 1 বছর। তাহলে এখানে আমাদের বলাই আছে নজরুল বর্ষ, তাহলে নজরুল বর্ষ হলো 1 বছর। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাব। ওকে, আমাদের আজকের যে ক্লাসটি ছিল কেমন লাগলো কমেন্টের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে প্রত্যাশা করছি। আশা করি আমাদের কমেন্টের মাধ্যমে, প্রিয় শিক্ষার্থী কমেন্টের মাধ্যমে আমরা একটু লিখে জানাতে হবে ক্লাস কেমন লাগলো।
আরে কালার আলাদা নিতে হবে, সাদা কালারে কাজ হবে না, কালার আলাদা নিলাম। সাদার উপরে সাদা কাজ হয় না। ক্লাস কেমন লাগলো? প্রিয় শিক্ষার্থীদের নিকট বেশি বেশি করে কমেন্ট প্রত্যাশা করছি। ক্লাসটি কেমন লাগলো? জামা ভিজে গেছিল সময়ের লিপিকার, এক কথায় অসাধারণ। জান্নাতুল ফেরদৌস লিখছে অসাধারণ। এটা বোঝা যাচ্ছে না, তাই না? ক্লাস কেমন লাগলো? আমরা একটু কমেন্টের মাধ্যমে বিষয়টি আমরা একটু জানবো, যদি অনুপ্রাণিত হব। মানে ক্লাস কেমন লাগলো, আমার এই মন্তব্যের মাধ্যমে আমি অনুপ্রাণিত হব, এবং যারা এই প্ল্যাটফর্মে আছে সবাই অনুপ্রাণিত, সেটি আমরা লিখবো। ক্লাস যেমনটি লাগছে ঠিক ক্লাস অসাধারণ। আপনার জন্য শুভকামনা রইল স্যার। আল্লাহ তাআলা যেন আপনাকে নেক হায়াত দান করেন, আমিন আমিন। বিথি আক্তার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আরো বেশি বেশি করে আমি কমেন্ট প্রত্যাশা করছি। পুনরায় আপনার ক্লাসের অপেক্ষা রইলাম, জেনে প্রীত হলাম, ধন্য হলাম। সময়ের লিপিকার, স্যার আপনার ক্লাস কখনো বোরিং ফিল হয় না, হবে না। থ্যাংক ইউ। আরো বেশি বেশি করে যারা আমরা এই প্ল্যাটফর্মে আছি কমেন্ট প্রত্যাশা করছি। এখানে আমাদের কিছু বিষয়, এখানে কিছু কোর্স আছে, যে কোর্সগুলো চালু আছে। 19তম নিবন্ধন ফুল কোর্স, এই কোর্সটি যদি আমরা করি, টপিক ভিত্তিক লাইভ ক্লাস এখানে 100টি থাকবে এবং এক্সট্রা ক্লাস 15টি থাকবে, সলভ ক্লাস 20টি, এবং যতটি ক্লাস ততটি কিন্তু এক্সাম, যতটি ক্লাস ততটি এক্সাম। এবং হার্ড কপি থাকবে, আমাদের 4টি বই থাকবে। বিশাল ব্যাপার। 3500 টাকা, সেটিও কম হয়ে যায়। আমি মনে করি এই ক্লাস 3500 টাকা যদি নিত সেটিও কম হয়ে যায়, কিন্তু লাইভ চলাকালে যারা ভর্তি হবে মাত্র 1499 টাকা। এটি খুবই সামান্য। আমি বিশ্বাস করি আমার প্রিয় শিক্ষার্থীরা এই এডিটোরিয়াল যে প্ল্যাটফর্মে এখানে থাকবে, এবং এখানে 10ম গ্রেড থেকে 20তম গ্রেডে ফুল কোর্স, অনুরূপভাবে এখানেও একইভাবে এখানে 15টি এক্সট্রা ক্লাস থাকবে, প্রশ্ন সলভ থাকবে এখানে 20টা। বিশাল ব্যাপার। 20টা না, 20টা প্লাস এক্সাম থাকবে। 100 ক্লাসে 100 এক্সাম, 100টি ক্লাস হলে 100টি এক্সাম। এবং অনুরূপভাবে হার্ড কপি আমরা এখানে যে 4টি বই কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। 3500 টাকা নয়, 1499 টাকা মাত্র। এই সুবর্ণ সুযোগ আমাদের জন্য হাতছাড়া না হয়। আমি শিক্ষক হিসাবে, আমি একজন বিসিএস ক্যাডার শিক্ষক, তবুও স্টুডেন্টদের জন্য এটি চাই গুরুত্বপূর্ণ একটি দারুণ প্ল্যাটফর্ম, স্মার্ট প্রস্তুতি অর্থাৎ চাকরির জন্য একটি অনবদ্য প্ল্যাটফর্ম নিঃসন্দেহে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখছি যে অল জব ম্যাথ ফাউন্ডেশন কোর্সে আমরা পিডিএফ কিন্তু দিয়ে দেবে। এখানে পিডিএফ পাওয়া যাবে। এখানে 75 প্লাস টপিক ভিত্তিক ক্লাস থাকবে, এক্সট্রা 15টি ক্লাস, অনুরূপভাবে 20টা সলভ ক্লাস, এবং পিডিএফ তো আছেই। এবং মাত্র 650 টাকা, মানে কোনো টাকাই না, 650 টাকা বর্তমানে খুবই সামান্য। অনুরূপভাবে এখানে নিবন্ধন যে সাবজেক্টিভ কোর্স, সেখানেও আমরা দেখছি 25টা থাকবে, টপিক ভিত্তিক ক্লাস থাকবে, 15টি এক্সট্রা ক্লাস থাকবে, 20টি সলভ থাকবে, এবং এক্সামও 20টা, ওই 25টা ক্লাসে 25টি সলভ, একটি বই থাকবে। নিবন্ধনে 2000 টাকার পরিবর্তে 1099 টাকা, এটিও কিন্তু সামান্য। ইউনিয়ন সমাজকর্মী কোর্সে 60টি ক্লাস, যেটি থাকবে টপিক ভিত্তিক, এবং 15টি এক্সট্রা ক্লাস, 20 প্লাস হলো প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস, এবং 15টি এক্সাম, একটি হলো আমাদের বই। এবং 1999 টাকা নয়, পুরো 1000 টাকা। 1000 টাকা কিন্তু নাই, তাহলে 1000 টাকা নাই। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়। তবে আমি এটুকু এখান থেকে বিদায় নেওয়ার জন্য বলবো, অনেক টাকার কথা বলেছি। 1000 টাকার নোট চালু হয়েছিল 2008 সালে, এটি পরীক্ষায় প্রশ্ন আসে। টাকা চালু হয়েছিল 4 মার্চ 1972, এই জন্য 4 মার্চ জাতীয় টাকা দিবস। প্রিয় শিক্ষার্থীদের সুস্বাস্থ্য
এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম কৌশিক, 36তম BCS, বর্তমান কর্মস্থল সরকারি বড়জলাল কলেজ। সবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।